বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি আর্যদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ধর্মীয় জীবন নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। আর্যদের ভারতে প্রবেশের সমাজে শ্রেণীভেদ বা জাতিভেদ প্রথা প্রচলিত ছিল না। তবে বর্ণের ভিত্তিতে আর্য ও অনার্যরা পরস্পর থেকে আলাদা ছিল। আর্যরা ছিল গৌরবর্ণ, দীর্ঘকায় এবং উন্নত নাসিকাযুক্ত। অপরদিকে অনার্যরা ছিল কৃষ্ণকায় এবং খর্বাকৃতি। কিন্তু সমাজের জটিলতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃত্তি ও কাজের ক্ষমতা অনুসারে 4টি শ্রেণীর উদ্ভব ঘটে। এই শ্রেণীগুলো কারা ছিল? পুজো, পার্বণ, যাগযজ্ঞ ও শাস্ত্রপাঠে যারা পারদর্শী ছিলেন তাদের ব্রাহ্মণ বলা হতো। অস্ত্রশস্ত্রের ব্যবহার, দেশরক্ষা প্রভৃতিতে পারদর্শী ব্যক্তিরা ক্ষত্রিয় নামে পরিচিত ছিল। কৃষিকার্য, ব্যবসা বাণিজ্য, পশুপালন প্রভৃতিতে নিপুণ ব্যক্তিরা বৈশ্য নামে পরিচিত ছিল। যে সকল অনার্য যুদ্ধে পরাজিত হয়ে আর্যদের বশ্যতা স্বীকার করেছিল তাদের শূদ্র বলা হতো। শূদ্ররা প্রথম 3 শ্রেণীর সেবা কার্যে নিযুক্ত থাকত। এই স্থানে উল্লেখ করা যেতে পারে যে প্রথম দিকে উপরিউক্ত 4টি শ্রেণীর মধ্যে জাতিভেদ ছিল না। এক শ্রেণীর মানুষ অপর শ্রেণীর বৃত্তি গ্রহণ করতে পারত, কিন্তু বৈদিক যুগে শেষের দিকে 4টি শ্রেণীর মধ্যে জাতিভেদ প্রথার কঠোরতা দেখা দেয়। বিভিন্ন শ্রেণীর মধ্যে বিবাহাদি নিষিদ্ধ হয়ে যায়। এছাড়া আর্যদের সমাজ ব্যবস্থায় সর্বাধিক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল চতুরাশ্রম। সমাজের ঊর্ধ্বতন 3 শ্রেণী যথা ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও শূদ্রদের জীবনযাত্রা চতুরাশ্রম দ্বারা নিয়ন্ত্রিত হতো। বাল্যকালে উপনয়নের পর আর্য সন্তান ব্রহ্মচর্য পালন করত। এই আশ্রমে থাকাকালে তাদের গুরুগৃহে থেকে বিদ্যাভ্যাস করতে হতো। দ্বিতীয় পর্যায়ে তারা গার্হস্থ্য অর্থাৎ গৃহীত জীবনযাপন করত। গার্হস্থ্য জীবনে তাকে নিজ ক্ষমতা অনুসারে সংসারের সকল কর্তব্য পালন করতে হতো। 50 বছর বয়সে বানপ্রস্থ আশ্রম শুরু হতো। এই আশ্রমে থাকা অবস্থায় বৃদ্ধ বনে গিয়ে পূজা অর্চনা প্রভৃতিতে আত্মনিয়োগ করত। বৃদ্ধ বয়সে আর্যদের সন্ন্যাস জীবনযাপন করতে হতো। এই চতুর্থ আশ্রমে আর্য সন্তান পৃথিবীর সকল আকর্ষণ থেকে মুক্তিলাভ করে তপস্যার দ্বারা জীবনের বাকি দিনগুলো কাটাত। আর্য সমাজের মূল ভিত্তি ছিল পরিবার। পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে কর্তা বলা হতো। পারিবারিক জীবনের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছিল তার উপর। সততা, ধর্মপরায়ণতা, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন প্রভৃতি ছিল আর্য সমাজের প্রধান বৈশিষ্ট্য। সমাজে নারীর স্থান খুব উচ্চে ছিল। তারা পুরুষের মতো বিদ্যাশিক্ষা করতে পারত। এবার আর্যদের অর্থনৈতিক জীবন। আর্য সভ্যতা ছিল গ্রাম কেন্দ্রিক। স্বভাবতই গ্রামকে কেন্দ্র করে আর্যদের অর্থনৈতিক জীবনও গড়ে উঠেছিল। কৃষিকার্য ও পশুপালন ছিল আর্যদের প্রধান উপজীবিকা। প্রত্যেক পরিবারের একখণ্ড করে কৃষিজমি থাকত। প্রতি গ্রামে পশুচারণের জন্য জমি রাখতে হতো। এই জমিতে গ্রামের সকলেরই পশুচারণের অধিকার ছিল। কৃষিজাত দ্রব্যের মধ্যে গম, যব, কার্পাস প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য ছিল। গৃহপালিত পশুর মধ্যে গরু, ঘোড়া, ছাগল ও ভেড়া ছিল সর্বপ্রধান। বৈদিক যুগে এছাড়া নানা রকম শিল্প এবং ব্যবসা বাণিজ্যেও মানুষ নিযুক্ত ছিল।
এখানে বিভিন্ন রকম দ্রব্য প্রস্তুত হতো। শিল্পজাত দ্রব্যের মধ্যে সুতি ও পশমের বস্ত্রাদি ছিল সর্বপ্রধান। কার্পাস তুলা প্রচুর পরিমাণে উৎপন্ন হওয়ায় সুতি কাপড়ের ব্যাপক প্রচলন ছিল। স্বভাবতই সেই আমলে বস্ত্রশিল্পের বিশেষ উন্নতি পরিলক্ষিত হয়। এছাড়া বৈদিক যুগে লৌহ নির্মিত জিনিসপত্র, স্বর্ণালঙ্কার, মৃৎপাত্র প্রভৃতিও যথেষ্ট পরিমাণে প্রস্তুত হতো। গৃহ নির্মাণ, নৌচালনা প্রভৃতি বিদ্যাও আর্যদের অজানা ছিল না। বিদেশের সঙ্গে আর্যদের বাণিজ্য সম্পর্ক ছিল এইরকম মনে করা ভুল হবে না। বৈদিক আর্যরা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে জলপথে দেশ দেশান্তরে যাত্রা করত বলে ঐতিহাসিকরা অনুমান করেন। এছাড়া বৈদিক যুগে বিনিময়ের মাধ্যম ছিল গরু। ইহা ভিন্ন নিষ্ক ও মনা নামে দুই প্রকার ধাতু মুদ্রার বিনিময়ে মাধ্যম হিসাবে ব্যবহৃত হতো। ব্যাবিলনের মানা ও ল্যাটিন মিনা নামক মুদ্রার অনুকরণে বৈদিক যুগের ভারতীয় মুদ্রা মনার প্রচলন হয়েছিল বলে কেউ কেউ মনে করেন। এই নামগুলোর পরস্পর সাদৃশ্য থেকে ব্যাবিলন, রোম প্রভৃতি দেশের সঙ্গে বৈদিক যুগের ভারতের যোগাযোগ ছিল একথা অনুমান করা ভুল হবে না। আর্যদের রাজনৈতিক জীবন। আর্যরা ভারতে প্রবেশ করে ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে পড়ে। দলগুলো নতুন নতুন স্থান অধিকার করলে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের উৎপত্তি হয়। এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যের শাসনভার দলের নেতা বা দলপতির উপর ন্যস্ত ছিল। দলপতি ক্রমে রাজা বা রাজন নামে পরিচিত হয়। রাজা রাজ্যের সকল ক্ষমতার অধিকারী ছিলেন বটে, কিন্তু রাজকার্যে তিনি সভা ও সমিতি নামে দুটি পরিষদের মতামত বা পরামর্শ গ্রহণ করতেন। প্রজাদের নিরাপত্তা বিধান এবং পুরোহিত নিয়োগ করে রাজ্যের মঙ্গল সাধনের জন্য পুজো অর্চনা করানো প্রভৃতি ছিল রাজার প্রধান কর্তব্য। রাজ্যের ব্যয় নির্বাহের জন্য রাজা প্রজাদের নিকট থেকে উপহার এবং যুদ্ধে পরাজিত দলের নিকট থেকে কর গ্রহণ করতেন। রাজকর্মচারীরা রাজাকে রাজকার্য পরিচালনায় সাহায্য করতেন। এদের মধ্যে পুরোহিত, সেনানি প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। পুরোহিত রাজাকে মন্ত্রদান করতেন এবং পুজো অর্চনার দ্বারা রাজ্যের মঙ্গল সাধন করতেন। সেনানি ছিলেন রাজার সামরিক বাহিনীর প্রধান। তিনি যুদ্ধ বিগ্রহে সৈন্য পরিচালনা করতেন। অবশ্য রাজা স্বয়ং যুদ্ধক্ষেত্রে উপস্থিত থেকে সৈন্যদের নির্দেশ দিতেন। শাসনকার্যের সুবিধার জন্য রাজ্যকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে একজন শাসনকর্তার অধীনে স্থাপন করা হতো। রাজ্যের ভিত্তি ছিল গ্রাম। কয়েকটি পরিবার নিয়ে এক একটি গ্রাম গঠিত হতো। গ্রামনি গ্রামের শাসনকার্য পরিচালনা করতেন। বৈদিক যুগে এক রাজ্যের সঙ্গে অপর রাজ্যের যুদ্ধবিগ্রহ সর্বদাই লেগে থাকত। ক্রমে দুর্বল রাজ্যগুলো অপেক্ষাকৃত শক্তিশালী রাজ্য কর্তৃক অধিকৃত হতে থাকে। এইভাবে বৈদিক যুগের শেষভাগে বৃহৎ রাজ্যের সৃষ্টি হয়। বড় রাজ্যের সৃষ্টির সঙ্গে সঙ্গে রাজার ক্ষমতাও বৃদ্ধি পেতে থাকে। ক্রমে রাজা স্বৈরাচারী হয়ে ওঠেন এবং তারা সম্রাট, একরাট, রাজচক্রবর্তী প্রভৃতি উপাধি গ্রহণ করে নিঃশক্তির পরিচয় দিত। বৈদিক যুগের শেষভাগে পরবর্তী বৈদিক যুগ বলা হতো। সেই যুগে রামায়ণ ও মহাভারত এই দুইটি মহাকাব্য রচিত হয়েছিল বলে তাকে রামায়ণ ও মহাভারতের যুগও আখ্যা দেয়া হয়েছে। রামায়ণ ও মহাভারত সমসাময়িক সমাজ, রাজনীতি, অর্থনীতি প্রভৃতি সম্পর্কে বিশদ বর্ণনা করা আছে।
এছাড়া আর্যদের ধর্মীয় জীবন কেমন ছিল তা সম্বন্ধে মোটামুটি অনুমান করে পণ্ডিতগণ বলেন, আর্যরা প্রকৃতির উপাসক ছিলেন। প্রাকৃতিক শক্তিগুলোকে তারা দেবতা রূপে আরাধনা করতেন এবং তাদের নিকট বর প্রার্থনা করত। আর্যদের উপাস্য দেবদেবীর মধ্যে আকাশের দেবতা দৌ, বায়ুর দেবতা মরুদ, জলের দেবতা বরুণ, তাপ ও আলোর দেবতা সূর্য প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। বিভিন্ন দেবদেবীর উপাসনা করলেও তারা সকল দেবদেবীকে একই মহাশক্তির বিভিন্ন রূপ বলে মনে করত। ধর্মের ক্ষেত্রে আর্যদের সঙ্গে প্রাচীন গ্রিক ও রোমানদের কতটা সাদৃশ্য লক্ষ্য করা যায়। তাদের মধ্যে অনেকই সাদৃশ্য দেখা যায়। আর্যদের ন্যায় প্রাচীন গ্রিক ও রোমানগণ প্রকৃতির উপাসক ছিলেন। গ্রিক দেবতা অ্যাপোলো ছিলেন সূর্যের দেবতা। গ্রিক ও রোমানদের আকাশের দেবতা ছিলেন যথাক্রমে জিউস ও জুপিটার। বৈদিক যুগের শেষ ভাগে আর্যদের ধর্ম আচরণ জটিল হয়ে উঠেছিল। যাগযজ্ঞ, পূজা পার্বণ প্রভৃতি অনুষ্ঠান ক্রমে এতই জটিল আকার ধারণ করেছিল, এজন্য বিশেষজ্ঞের প্রয়োজন হতো। এর থেকে আর্য সমাজে পুরোহিত শ্রেণীর উদ্ভব ঘটেছিল। এই পুরোহিত শ্রেণী ক্রমে ধর্ম সংক্রান্ত আচার আচরণ ও ক্রিয়াকলাপ প্রভৃতির রক্ষক ও নির্দেশক হয়ে উঠেছিলেন। সবশেষে বলা যায় যে আর্যরা ভারতে আদিম অধিবাসী অপেক্ষা সুসভ্য ছিল। স্বভাবতই ভারতবর্ষে আর্যরা যে সভ্যতা গড়ে তুলেছিল তা ছিল খুব উন্নত ধরনের সভ্যতা। আর্যদের প্রাচীন ধর্মগ্রন্থ বেদ থেকে আমরা তাদের সাহিত্য, সমাজ, অর্থনীতি, রাজনীতি প্রভৃতি সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করতে পারি। এক কথায় বলতে গেলে বেদ হলো আর্য সভ্যতা সম্পর্কে ধারণা লাভের একমাত্র উপায়। সেই জন্য আর্য সভ্যতা বৈদিক সভ্যতা নামেও পরিচিত। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।